আসসালামু আলাইকুম এভরিওয়ান। সংস্কারে আলাপ হচ্ছে, নানা জায়গা থেকে সংস্কারে আলাপ হচ্ছে। কেউ ব্যক্তিগত জায়গা থেকে সংস্কারের নানা বিষয় নিয়ে আলাপ তুলছেন। কেউ বিভিন্ন ফোরাম থেকে হচ্ছে সংস্কারের আহ, সংস্কার নিয়ে আলাপ তুলছেন। তো সংস্কারটা আসলে হবে কিভাবে? তো আমরা তো গত 5ই আগস্ট ছাত্র নাগরিক একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটা ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা প্রতিষ্ঠা করলাম, এবং এই ইন্টারিম গভর্নমেন্ট একটা ম্যান্ডেট প্রাপ্ত গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্টের আসলে এই গভর্নমেন্ট জনমত নিয়েই এই গভর্নমেন্ট ফর্ম করছে। সুতরাং এই গভর্নমেন্টের সাথে অন্য কোনো গভর্নমেন্ট বা যারা এই কেয়ারটেকার গভর্নমেন্ট কিংবা 111 বলুন, সেগুলো কোনো তুলনা চলে না। তো আসি সংস্কারের জায়গায়। তো আসলে সংস্কারটা কেমন হওয়া উচিত? আপনি জুডিশিয়ারিতে কিছু সংস্কার করলেন, আপনি নির্বাচন কমিশনে কিছু সংস্কার করলেন, আপনি পুলিশ প্রশাসনে কিছু সংস্কার করলেন, আপনি জনপ্রশাসনে কিছু সংস্কার করলেন, তারপরে একটি নির্বাচন দিলেন, এবং সেই নির্বাচনের অধীনে আহ, একটা ফেয়ার নির্বাচনই হলো, এবং সেখানে একটা রাজনৈতিক দল বিজয়ী হয়ে আসলো, এবং তারা রাষ্ট্র ক্ষমতার ভার নিল। আপনার কি মনে হয়, আমরা যে অভিপ্রায় নিয়ে, আমরা যে ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে আগামীর নয়া বাংলাদেশের যে একটা স্বপ্ন দেখে আমরা যে ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানে পার্টিসিপেট করেছিলাম, সেই গণ অভ্যুত্থানটা আদতে সফল হবে? অ্যাবসলিউটলি নট। এটা কোনোভাবেই সফল হওয়ার সম্ভাবনা নাই সেখানে। এর একমাত্র কারণ হলো, আমরা এই গণ অভ্যুত্থানটা করছিলাম এই বিদ্যমান যে একটা সংবিধান, আমাদের যে ফ্যাসিস্ট রেজিমের আন্ডারে যে 72 সালে যে বাংলাদেশে যে সংবিধান রচিত হয়েছিল, সেই সংবিধানের বিরুদ্ধে। এই সংবিধান দিয়ে আমাদেরকে নিপীড়ন করা হয়েছিল, এবং এই সংবিধান দিয়ে আমাদের উপর নির্যাতন চালানো হয়েছিল, এবং এই সংবিধানের নানা কালাকানুন দিয়ে হচ্ছে আমাদের উপর স্ট্রিম রুলার চালানো হয়েছিল। আমি একদম ধরে ধরে দেখাতে পারবো, এবং অনেকেই বলছেন যে সংবিধানের মধ্যে বাক স্বাধীনতা ছিল, অথচ এই সংবিধান দিয়ে আসলে আমাদের বাক স্বাধীনতাটা কেড়ে নেওয়া হয়েছে। আহ, তো আমি একদম ধরে দেখাতে পারবো যে বাংলাদেশে আসলে বাক স্বাধীনতা বলতে যে 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 জিনিসটা, সেটা আসলে সাংবিধানিক ভাবে আপনাকে আপনার সাংবিধানিক ভাবে আপনার আসলে বাক স্বাধীনতা ছিল না। তো আমি বলবো, আপনি যদি সংস্কারে আলাপ তুলেন, আপনি কিছু জায়গাতে সংস্কার করলেন, তারপর একটা নির্বাচন দিলেন, একটা ফেয়ার নির্বাচনের মাধ্যমে একটা দল ক্ষমতায় আসলো, এবং এটাকে আপনি বললেন যে জনগণের বিজয়। এটা এটা আসলে কি বলবো, মানে এটা জনগণের বিজয় তো না, বরং সেখানে একটা জনগণের একটা বিরাট পরাজয় হবে। এবং আমি বলবো, সংস্কার আলাপ যেহেতু উঠেছে, তাহলে গাঠনিক সংস্কার নিয়ে বিভিন্ন আলাপ তোলা উচিত, এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা আলাপ আলোচনা, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্ররা আছে, তারপর যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছে এই গণ অভ্যুত্থানের, তারা আহ বাংলাদেশের বিশিষ্ট নাগরিক বৃন্দ যারা আছেন, নাগরিক সমাজ, সিভিল সোসাইটি, গণমাধ্যমে যারা আছেন, তাদের সাথে নানা শ্রেণী পেশার মানুষদের সাথে সরকারে আলাপ আলোচনায় বসা উচিত, এবং সেটা অতি দ্রুত করা উচিত। বিভিন্ন চ্যালেঞ্জের পাশাপাশি এবং বিভিন্ন সংস্কারের পাশাপাশি, পুলিশের সংস্কারের পাশাপাশি, জনপ্রশাসনের সংস্কারের পাশাপাশি সরকারের উচিত বিভিন্ন শ্রেণী মত পেশার মানুষদের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে পর্যায়ক্রমিক আলোচনায় বসা উচিত, যে আমরা আসলে আমাদের যে জনগণের যে অভিপ্রায় নিয়ে আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের একটা গাঠনিক রূপ, অর্থাৎ এটার একটা লিখিত রূপ দেওয়া প্রয়োজন, অর্থাৎ একটা নয়া সংবিধান প্রণয়ন করা প্রয়োজন, বা ফ্যাসিস্ট রেজিমের আন্ডারে যে সংবিধান ছিল সেটার একটা বৃহৎ সংস্করণ প্রয়োজন। এবং এটার বৃহৎ সংস্করণ ছাড়া আসলে আদতে এই গণ অভ্যুত্থান কোন সফলতার মুখ দেখতে পারবে বলে আমার মনে হয় না। এবং এই সংবিধান প্রণয়ন করার জন্য যে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, আমি জানি না, এখনো পর্যন্ত এই ধরনের কোনো আলাপ আলোচনা আমি ইন্টারিম গভর্নমেন্টের মুখ থেকে শুনিনি। তো এই জন্যই আমার মনে প্রশ্নটা জেগেছে, এবং অনেকেই এই বিষয়টা নিয়ে অত্যন্ত মানে দারুণ ভাবে অনেক আলাপ তুলছেন, এবং অনেক আইডিয়া দিচ্ছেন যে কিভাবে আমাদের আসলে আগামী বাংলাদেশ হওয়া উচিত, এবং আগামী বাংলাদেশের রূপরেখা বা জনগণের অভিপ্রায়ের যে লিখিত রূপটা সংবিধান,
সেই সংবিধানটা আসলে কেমন হওয়া উচিত। চাইলেই যে সংবিধান অনেকেই অভিযোগ করতে পারেন যে যে আপনি সংবিধান নতুন করে সংবিধান রচনা করলেন। পরে দেখা যাচ্ছে যে এই নতুন কোন সরকার আসলো এবং তাদের একটা তাদের বিভিন্ন সুবিধার জন্য তারা আসলে বিভিন্ন অ্যাক্টের আসলে মানে সংশোধন করে ফেললো, অ্যামেন্ডমেন্ট করে ফেললো। তা এর জন্য একটা সলিউশন আছে। যেমন ধরেন আপনি একটা নতুন সংবিধান প্রণয়ন করলেন এবং বিশেষ কিছু অ্যাক্ট, যেমন বাক স্বাধীনতার অ্যাক্ট এবং ধরেন নির্বাচন বিষয়ক বা বিভিন্ন কনস্টিটিউশনাল যে যেগুলো আসলে মানে এম, আমাদের সিভিল লাইফের সিকিউরিটির জন্য যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই আইনগুলোর সংশোধনের জন্য, সেই আইনগুলোর সংশোধন যাতে মানে সংশোধনগুলো কঠিন কঠিন করে ফেলা। যেমন আপনি যদি আমেরিকাতে যান, মানে সেখানে প্রত্যেকটা স্টেটেরই একটা পারমিশন লাগে একটা অ্যাক্টের সংশোধন, একটা অ্যাক্টের এই সংশোধনের জন্য। আপনি যদি ইন্ডিয়াতে যান তাহলে দেখবেন তাদের পার্লামেন্টে টু থার্ড মেজরিটি লাগে হচ্ছে, আর আপার লেভেলে বোধহয় ওদের 50% মেজরিটি লাগে। তো চাইলেই আপনি সংবিধান মানে সংবিধানের একটা ধারার বা কোনো সংস্করণ আসলে মানে অতীত সম্ভব না। তো চাইলেই আপনি সেটা করতে পারবেন না। তো এজন্য আপনাকে মানে আপনি যদি চান তাহলে নতুন সংবিধান প্রণয়ন করেও আপনি এই এক বিশেষ অ্যাক্ট গুলাকে মানে যাতে মানে চাইলেই সংশোধন করা যায় না এরকম ভাবে আপনি বেঁধে ফেলতে পারেন। তো আমি বলবো এই আলাপটা উঠুক, জোরে সোরে উঠুক। আমরা নয়া সংবিধান চাই এবং নয়া সংবিধানের আলোকে আগামীর বাংলাদেশ পরিচালিত হোক। আমরা আর ফ্যাসিস্ট রেজিমের আন্ডারে কোনো সংবিধান দিয়ে আমরা আগামীর বাংলাদেশ পরিচালনা করতে চাই না। আমরা আর কোনো ফ্যাসিস্ট বা মাফিয়া সরকারকে আমরা দেখতে চাই না। আমরা এই ফ্যাসিস্ট এই ফেসিবাদ থেকে আমরা আসলে কার্যত মুক্তি চাচ্ছি। এবং যদি কোনো মানে সংবিধানের বিশেষ কোনো সংস্করণ, বৃহৎ আকারের সংস্করণই বলুন, আর যদি নয়া সংবিধান না আসে, তাহলে আমি বলবো এই ম্যাস আপরাইজিং উইল বি অ্যাবসলিউটলি ফেইলিয়ার। ধন্যবাদ সবাই।